সো প্রথম রান্না যখন তোমার সামনে নিয়ে আসা হয়েছে, লেখকের সামনে নিয়ে আসা হয়েছে, লেখক হা হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। এখন কেন বিস্মিত হয়েছে? কারণ হচ্ছে এত পরিমাণে খাবার রান্না করা হয়েছে লেখকের জন্য, সে মনে করছে যে এই খাবারটা 6 জন খাবে। লেখক কিন্তু বলছেও যে সে যখন খাবার টেবিলেই আছে, যখন খাবারগুলো দেখছে, দেখে সে মনে করছে যে এটা তো 6 জনের খাবার। সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে কিন্তু প্রিটেস্ট পরীক্ষা, অনেকের কিন্তু প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। সো যাই হোক, আমরা আজকে থেকে ধারাবাহিক বাংলা প্রথম পত্রে কিছু ক্লাস দেব, যেই ক্লাসগুলো মূলত তোমাদের প্রিটেস্ট পরীক্ষাকে ফোকাস করে ক্লাসগুলো নেওয়া। আমরা মূলত তোমাদের ইম্পর্টেন্ট যে গদ্যগুলো আছে, যে পদ্যগুলো আছে, এইগুলা আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে শিখিয়ে দেব, যাতে করে তোমরা এই গদ্য এবং পদ্য থেকে এমসিকিউ এবং সিকিউ মিলে মোটামুটি ভালো একটা মার্কস গেইন করতে পারো। সো চলো আমরা বেশি কথা বলবো না, আজকে আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে প্রবাস বন্ধু। যে গল্পটা আছে সেইটা আমরা আজকে প্রবাস বন্ধু গল্পটাকে খুব ভালোভাবে একদম ফিল নিয়ে পড়ার চেষ্টা করব। সো চলো আমরা মূল পড়াতে চলে যাই। সো আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে এই যে প্রবাস বন্ধু, এই যে গল্পটা, এই গল্পের রাইটারটাকে বা এইটার লেখকটাকে আমরা সবাই জানি যে প্রবাস বন্ধু গল্পের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী উনি মূলত হচ্ছে প্রবাস বন্ধু গল্পটা রচনা করছেন। সো এর সম্পর্কে, অর্থাৎ এই সৈয়দ মুজতবা আলী ওনার সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে, যে ইনফরমেশনগুলা আমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো যে এই সৈয়দ মুজতবা আলীর জন্ম কবে। সো আমরা জানি তার জন্ম হচ্ছে 13ই সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দ। কোথায় জন্মগ্রহণ করছেন, স্থানটা কোথায়? আসামভুক্ত শ্রীহট্টের বর্তমান সিলেট জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করছেন। সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কি? সৈয়দ মুজতবা আলীর পিতার নাম হচ্ছে সিকান্দার আলী, তাই না? আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে পৈতৃক নিবাস আসলে কোথায়। যেহেতু সিলেট, তার মানে কি আমরা বলতেই পারি যে সিলেটের মধ্যেই কোনো একটা জেলায় কি হবে, তার পৈতৃক নিবাসটা হবে, সেটা হচ্ছে মৌলভীবাজার। সিলেটের মৌলভীবাজারে সৈয়দ মুজতবা আলীর হচ্ছে পৈতৃক সম্পত্তি আছে, তাই না? আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে যে উল্লেখ্য কিছু রচনা, অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর উল্লেখ্য কোন কোন রচনাগুলো আছে সেইটা আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। যেমন এখানে কিছু রচনা দেওয়া আছে, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, তারপরে চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, এইগুলা হচ্ছে সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত বিখ্যাত রচনা। তারপরে আমরা তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য জানবো, যেমন সৈয়দ মুজতবা আলী উনি হচ্ছে গদ্য শৈলীর নির্মাতা, এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার এমসিকিউ। এরপরে আসছে উনি মেইনলি বার্লিন ও বন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন এবং 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি অর্থাৎ পিএইচডি অর্জন করেন। সো এই যে এই ছোট ছোট যেই তোমাদের এমসিকিউগুলা এইখান থেকেই কিন্তু আসতে পারে। তারপরে আমরা জানবো হচ্ছে যে তার পেশাটা আসলে কি ছিল। তার পেশা ছিল হচ্ছে সে মূলত আফগানিস্তানের কাবুল প্রদেশে কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা করতেন। দ্যাট মিনস তার শিক্ষা যেই কি বলে, তার যে পেশা, এটা সে হচ্ছে শিক্ষক ছিলেন, তাই না? এবং এই শিক্ষকতার খাতিরেই আফগানিস্তানে সে লং টার্ম একটা সময় অতিবাহিত করছেন এবং ওই সময়ের উপরে মেইনলি উনি আলোকপাত করেই কিন্তু প্রবাস বন্ধু গল্পটা উনি রচনা করছেন। সো চলো আমরা লাস্টে জানবো যে তার মৃত্যু কবে, সে কবে মৃত্যুবরণ করছেন। সে হচ্ছে 11ই ফেব্রুয়ারি 1974 খ্রিস্টাব্দে রাজধানী ঢাকায় তোমার কি করেন, পরলোক গমন করেন, তাই তো? সো এই যে এই অংশটা তোমাদের এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ এর জন্য, দ্যাট মিনস হচ্ছে কর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের মূল রচনায় বা মূল গল্পে। গল্পের শুরুতে আমরা দেখব যে আসলে কি দিয়ে শুরু হয়েছিল, কথোপকথন কি হয়েছিল। দেখো, আমরা কিন্তু মূলত এইটা লাইন বাই লাইন পড়াচ্ছি না, পুরা গল্পের মধ্যে একটা সামারি করছি। যেই টপিকগুলা বা যেই তোমার লাইনগুলা তোমার এই গল্পের জন্য ইম্পর্টেন্ট, ওই লাইনগুলাকেই কিন্তু আমরা সাজিয়ে নিয়ে আসছি। সো এই জন্য আশা করি যে তোমাদের কাছে এই গল্পটা খুব ইজি মনে হবে। সো চলো গল্পের শুরুতে আমরা দেখি যে তোমার কাবুল শহর থেকে
কাবুল শহর থেকে প্রায় 2.5 মাইল দূরে, জায়গাটার নাম হচ্ছে খাজা মোল্লা গ্রাম। খাজা মোল্লা নামটা খুব ইন্টারেস্টিং। খাজা মোল্লা গ্রাম অবস্থিত কোথায়? কাবুল শহর থেকে 2.5 মাইল দূরে। এই খাজা মোল্লা গ্রামে মূলত লেখক তোমার কি করেন? বাসা ভাড়া করেন, মানে বাসা ভাড়া করেন থাকার জন্য। ওকে, এবং এই বাসা ভাড়া করতে তাকে সাহায্য করছিলেন তারই বন্ধু এবং তার কলেজেরই অধ্যক্ষ, যার নাম হচ্ছে জিরার সাহেব। সো জিরার সাহেব মূলত তোমার লেখকের জন্য বাসা ঠিক করছেন। ইভেন লেখককে জাস্ট মানে লেখকের কাজগুলা, বাসার কাজগুলা, তার রান্নাবান্নার কাজ, তার আদার্স কাজ, এইগুলা করার জন্য আরেকজন লোককে নিয়োগ করছেন, যার নাম হচ্ছে মূলত আব্দুর রহমান। আমাদের এই প্রবাস বন্ধু গল্পের মূল ক্যারেক্টার তুমি যদি বলো, তাইলে কিন্তু প্রথম ক্যারেক্টার হচ্ছে লেখক এবং সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে এই আব্দুর রহমান। ওকে, একজন কি আফগান লোক। সো আমরা তারপরে জানি যে এই জিরার সাহেব আব্দুর রহমানকে কেন্দ্র করে লেখককে একটা কথা বলেন। সেটা কি? সেটা হচ্ছে জিরার সাহেব বলেন, খুব মজা করে উনি মূলত বলছেন এটা, যে জুতার ব্রাশ করা থেকে, মানে জুতা পরিষ্কার করা থেকে শুরু করে আব্দুর রহমান খুন খারাপি পর্যন্ত সব কাজই করতে পারে। এখন এইখানে মেনলি জিরার সাহেব বুঝাইছেন যে আব্দুর রহমানকে দিয়ে তুমি সব কাজ করাতে পারবা। তুমি জুতা মোছা থেকে শুরু করে সবচেয়ে ছোট কাজ যেটা, এখান থেকে শুরু করে কাউরে খুন করা পর্যন্ত তুমি করতে পারবা। দ্যাট মিনস আব্দুর রহমান সব কাজ করতে পারে, সব কাজ সে দক্ষ। ওকে, এইটা হচ্ছে মেনলি বোঝানোর উদ্দেশ্য। এখন এই যে আমাদের গল্পের শুরুর যে 2-3 লাইন, এই লাইনের মধ্যে মূলত আমরা এখান থেকে একটা সারমর্ম বের করে নিয়ে আসি। সেটা হচ্ছে যে আব্দুর রহমান সব ধরনের কাজে দক্ষ, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন আসো, মানে এরপরে গল্পের পরের অংশে আসলে কি থাকে? গল্পের পরের অংশে আমরা দেখব যে আব্দুর রহমানের পরিচয়। আমরা গল্পের পরের অংশেই আব্দুর রহমানের পরিচয়টা পাই, যে আব্দুর রহমান লোকটা আসলে কে, তার শারীরিক গঠনটা মেইনলি হচ্ছে এখানে ফোকাস করা হয়েছে। সো আব্দুর রহমানের শারীরিক যে গঠন, এটা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। যেমন তার হাইট হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি। বাপ রে বাপ, 6 ফিট 4 ইঞ্চি হাইট আব্দুর রহমানের, চিন্তা করো তাইলে অবস্থা। এরপরে হচ্ছে, এবং তার শরীরটা কি খুব বেশি শক্তিশালী শরীর, বিশাল শক্তিশালী একটা শরীর, দেখতে দানবের মতো মনে হয় আর কি। তার হাতগুলাও বড় বড়, আবার পাগুলা মোটামুটি ভালোই বড়, ঠিক আছে, এবং প্রশস্ত কাঁধ। আর তার গায়ের রংটা হচ্ছে মূলত সাদা, মানে ফর্সা লোক, একজন ফর্সা লোক। চিন্তা করো, একজন ফর্সা লোক যার হাতগুলা বিশাল বিশাল হাত, বিশাল বিশাল লম্বা পা, 6 ফিট 4 ইঞ্চি, আর হচ্ছে দেখতে খুব সুন্দর ফর্সা। সো এরকম একটা লোক, ঠিক আছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান, তাই না? খুব সুন্দর একটা নাম। এরপর আসো আব্দুর রহমানের পরিচয় দিতে গিয়ে, নর্মালি যে কবি লেখক, উনি যখন তাকে প্রথম দেখে আব্দুর রহমানকে, উনি প্রথমে অবাক হয়ে যায় যে এরকম স্ট্রাকচার দেখছে বডির, এটা দেখে সে অবাক হয়ে গেছে। এবং তার কাছে মনে হয়েছে যে তাকে দেখতে মোটামুটি ভারতের বীর বা ভীমসেনের মতো দেখা যায়। ভীমসেন, এখন আসলে ভারতবর্ষের ভীমসেনটা আসলে কে? ভীমসেন হচ্ছে একটা ক্যারেক্টার, ভারতবর্ষের একটা ক্যারেক্টার, একটা চরিত্র, যে ক্যারেক্টারকে মোটামুটি মনে হয় যে সে খুব বেশি শক্তিশালী, খুব বেশি সুঠাম দেহের অধিকারী, এবং মোটামুটি মনে হয় যে সে হচ্ছে ব্যতিক্রম একজন মানুষ, তাই না? সো এরকম একটা ক্যারেক্টারকে মূলত ভারতবর্ষে ভীমসেন নামে পরিচিত। সো কবি যখন হচ্ছে বা লেখক যখন হচ্ছে আব্দুর রহমানকে দেখছে, তার কাছে ভীমসেনের মতোই মনে হয়েছে, তাই তো? আফগানের ভীমসেন আর কি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা জানতে পারি এই জায়গা থেকে যে আব্দুর রহমান হচ্ছে খুবই ভদ্র এবং বিনয়ী একজন মানুষ। হতে পারে তার বডি স্ট্রাকচারটা মোটামুটি ভালো, কিন্তু তারপরেও তার মধ্যে অনেক শক্তি আছে, কিন্তু সে একজন বিনয়ী এবং সে কি খুব বেশি ভদ্র একজন লোক। এটা আমরা এখান থেকে জানতে পারি। গল্পের পরের অংশ যাই। গল্পের পরের অংশ হচ্ছে যে আব্দুর রহমানের স্বভাব। আমরা আব্দুর রহমানের মোটামুটি বডি স্ট্রাকচারটা জানলাম, এখন হচ্ছে আব্দুর রহমানের স্বভাবটা কীরকম সেটা আমরা জানবো। আমরা একটু আগে পড়ছিলাম যে আব্দুর রহমান মূলত হচ্ছে ভদ্র এবং হচ্ছে সে হচ্ছে বিনয়ী একজন লোক। সো এইখানেই মূলত একটা ঘটনা আছে। এখানে বলা হয়েছে যে তিনি কখনো মালিকের দিকে সরাসরি তাকাতেন না। এইটাই হচ্ছে মূলত ভদ্র এবং বিনয়ী হওয়ার সবচাইতে ইম্পর্টেন্ট আলামত। সেটা কি? সেটা হচ্ছে সে কোনো সময় মালিকের দিকে চোখ বড় বড় করে তাকাতেন না, বা হচ্ছে চোখে চোখ রেখে কথা বলতেন না। এবং এটা আফগানের একটা রেওয়াজ যে কোনো সময়ই কোনো গুরুজন, যে মানে বড় মানুষ, গুরুজন, সম্মানী ব্যক্তি, এর দিকে চোখে চোখ রেখে কথা বলা যাবে না। এটা হচ্ছে আফগান সংস্কৃতির একটা কি খুব সুন্দর একটা রেওয়াজ, যেটা হচ্ছে আব্দুর রহমানের মধ্যে ছিল। যেহেতু কবি বা লেখক, সে শিক্ষিত মানুষ, সে শিক্ষক মানুষ,
মোটামুটি হচ্ছে যে সে গুণ মানে কি কি বলে এটাকে, সে সম্মানিত একজন লোক। এই জন্য আব্দুর রহমান তাকে কি করতো, তাকে সবসময় মাথা নিচু করে তার সাথে কথা বলতো, সম্মান আর কি দিত, তাই তো? সো এইটাই হচ্ছে মূলত আব্দুর রহমানের স্বভাব ছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা স্বভাব জানলাম, এরপরে আসো যে আগের পেশা। আমরা কিন্তু আব্দুর রহমানকে নিয়ে আলোচনা করতেছি। সো আব্দুর রহমানের আগের পেশা কি ছিল? আব্দুর রহমানের আগের পেশা ছিল, সে বলছে যে কবি যখন তাকে বলছে যে আচ্ছা তুমি আগে কোথায় কাজ করতে, সো আব্দুর রহমান তখন উত্তর দিছে আমি আগে সেনাবাহিনীতে কাজ করতাম। আচ্ছা, এখন আমরা বুঝতে পারছি যে আব্দুর রহমানের গায়ে এত শক্তি কই থেকে আসছে, কারণ সে হচ্ছে সেনাবাহিনীতে বহুদিন ধরে কাজ করছে এবং সে কি করছে, সে মেসে রান্নার কাজ করত। মেসে কি করতো, রান্নার কাজ করতো। এখন মেস জিনিসটা আসলে কি? মেস হচ্ছে তোমার নর্মালি একটা তোমার কমিউনিটি, যেখানে মনে করো যে অসংখ্য মানুষ বসবাস করে। মানুষ বলতে হচ্ছে যে ব্যাচেলর টাইপের মানুষ বসবাস করে এবং তাদের জন্য তোমার ফিক্সড করা, বরাদ্দ করা 2-3 জন লোক থাকে যারা হচ্ছে রান্না বান্না করবে, ঠিক আছে? এটাকে ম্যাচ বলা হয় আর কি, তাই তো? আচ্ছা, এরপরে যেহেতু আব্দুর রহমান মেসে রান্না করছে এবং সে সেনাবাহিনী ছিল, তার মানে হচ্ছে তার রান্নার কি আছে, রান্নার একটা ভালো অভিজ্ঞতা আছে, তাই তো? তাইলে এই হলো মোটামুটি আব্দুর রহমানের তোমার আগের পেশা। সে আগে সেনাবাহিনী ছিল এবং সে কি করতো, একটা মেসে সে রান্না করতো, রান্নার কাজ করতো আর কি, রাঁধুনি বলতে পারো তোমরা আব্দুর রহমানকে। আচ্ছা, এরপরে হচ্ছে বরফের গল্প। এরপরে আব্দুর রহমান মূলত কবিকে বা লেখককে বরফের গল্প শোনাইছেন। এখন লেখক জিজ্ঞাসা করছে যে আফগান হচ্ছে সবচেয়ে গরম দেশ, আফগানটা সবচেয়ে গরম বেশি হয় আর কি, সো এই দেশে বরফ থেকে আসে, এটা লেখক আব্দুর রহমানকে জিজ্ঞেস করছে। সো আব্দুর রহমান কি বলছে? আব্দুর রহমান বলছে যে তোমার এই যে বরফটা, এটা মেনলি হচ্ছে পাহাড় থেকে আসে। এখানে আব্দুর রহমান বলছে যে পাহাড়ের বরফ শীতকালে বড় বড় গর্তে জমে রাখা হয়। দ্যাট মিনস পাহাড় থেকে যে বরফগুলা শীতকাল যখন হয়, এই শীতকালে তোমার গর্তের মধ্যে বরফগুলাকে রাখা হয় এবং যখন গ্রীষ্মকাল হয় তখন এই বরফগুলাকে, মানে গরমকালে এই বরফগুলাকে গাধার পিঠে করে শহরে আনা হয়। তাইলে মেনলি হচ্ছে এটা বরফ নিয়ে আসার প্রসেস, তাই না? আচ্ছা, এরপরে আসো, এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা জিনিস যে আব্দুর রহমান আসলে জাতামাল না, সে সব কিছুই পারে। সে রান্নাও করতে পারে এবং প্রাকৃতিক যে তোমার একটা নলেজ বা জ্ঞান, এটা কিন্তু আব্দুর রহমানের মধ্যে আছে, তাই তো? এই জন্য আব্দুর রহমান জানে যে এই বরফটা কোত্থেকে নিয়ে আসতে হয় কিভাবে, তাই তো? এই জন্য আব্দুর রহমান যেমন রাঁধুনি, তেমন প্রাকৃতিক যে একটা নলেজ বা কমন সেন্স, এটা কিন্তু আব্দুর রহমানের মধ্যে খুব ভালো আছে, তাই তো? আচ্ছা, এরপরে পরবর্তীতে গল্পের আমরা দেখি যে আব্দুর রহমানকে কবি বাজারে পাঠিয়ে দেয়, যেহেতু রান্না বান্না করতে হবে, খাবার খাইতে হবে, তাই না? সো বলে যে তুমি বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। সো আব্দুর রহমান বাজারে যায়। এখন বাজার করে এসে নিয়ে আসে, এত বোঝা সে একা নিয়ে আসে। এখন কবি দেখে এটা বিস্মিত হয়, মানে একটু অবাক হয় যে তুমি এত বোঝা কেন একা নিয়ে আসছো, একজনের হেল্প নিতে পারতা, একজনের সাহায্য নিতে পারতা। সো আব্দুর রহমান তখন খুব মজার একটা উত্তর দেয়। আব্দুর রহমান কি বলে দেখো, আব্দুর রহমান বলে যে যে বোঝা আমি বইতে পারি, যে বোঝা আমি বইতে পারি না, সেইটা আফগানের মধ্যে কে আছে যেই বোঝা বইবে। দ্যাট মিনস এই যে এই লাইনের দ্বারা আব্দুর রহমান বুঝাইছে যে আফগানের মধ্যে তার চেয়ে শক্তিশালী আর কেউ নাই, তাই তো? যেহেতু উনি একাই মনে করো যে সবচেয়ে বেশি শক্তিশালী আফগানের মধ্যে নিজেকে মনে করে, এই জন্য উনার বোঝা উনি না বইলে আর কে বইবে, তাই না? সো এইটাই হলো মূলত কবির কথার জবাব, ছিল খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে এইখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে এই আব্দুর রহমান লোকটা খুব বেশি শক্তিশালী এবং তার মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস আছে। এই জন্য উনি বলতে পারছে যে আফগানের মধ্যে আমার থেকে শক্তিশালী লোক আর কেউ নাই, তাই না? যে আমি যে বোঝা নিয়ে আসতেছি, যদি আমার থেকে শক্তিশালী কেউ থাকে সে তো এটা নিয়ে আসতো, এখন তো আমার থেকে শক্তিশালী কেউ নাই, তাই না? আমার বোঝা আমাকে নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। সো আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। এরপরে আসো, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে মূলত আমরা পরের অংশে চলে যাব। পরের অংশটা কি? পরের অংশ হচ্ছে প্রথম রান্না। আব্দুর রহমান বাজারে গেছে, বাজার থেকে তোমার তরকারি নিয়ে আসছে তোমার রান্না বান্না করার জন্য। সো প্রথম রান্না যখন তোমার সামনে নিয়ে আসা হয়েছে, লেখকের সামনে নিয়ে আসা হয়েছে, লেখক হা হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। এখন কেন বিস্মিত হয়েছে? কারণ হচ্ছে এত পরিমাণে খাবার রান্না করা হয়েছে লেখকের জন্য, সে মনে করছে যে এই খাবারটা 6 জন খাবে। লেখক কিন্তু বলছেও যে সে যখন খাবার টেবিলে গেছে, যখন খাবারগুলো দেখছে, দেখে সে মনে করছে যে এটা তো 6 জনের খাবার, কিন্তু আমরা তো 2 জন, তো এত খাবার আমরা কেমনে খাবো? তো এই জন্য লেখক হা হয়ে গেছে যে আব্দুর রহমান কত খাবারের ব্যবস্থা করছে শর্ট টাইমের মধ্যে। এখন আসলে আমরা খাবারগুলো দেখি যে আব্দুর রহমান যে খাবারগুলো পাকাইলো বা রান্না করলো, কি খাবার রান্না করছিল, হ্যাঁ, লোভ যেন না লাগে, খুবই সুন্দর খাবার কিন্তু সুস্বাদু খাবার। যেমন কোরমা পাকাইছিল, মাশাল্লাহ কোরমা। তারপর হচ্ছে কোফতা,
কোরমা কোফতা, গুড। শামি কাবাব, মাশাল্লাহ খুবই ভালো জিনিস, শামি কাবাব। পোলাও পাকাইছে, এরপরে আবার আস্ত মুরগির রোস্টও করছে, ফালুদা, বাবা ফালুদাও আছে। এরপরে হচ্ছে বরফে রাখা আঙ্গুর। আচ্ছা, বরফে রাখা আঙ্গুর এটা খুব অদ্ভুত খাবার, এটা আমাদের দেশে মোটামুটি নাই। টেস্ট করে দেখো, বাজার থেকে তোমার আঙুর নিয়ে এসা ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে ঢুকায় রাখবা। সো ডিপে ঢুকে রাখলে ওইটা হয়ে যাবে বরফে রাখা আঙ্গুর। ওই আঙুরটা যখন চিবাইবা চাবাইবা তখন দেখবা যে ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে, তাই তো? আচ্ছা যাই হোক, সো এই যে এই খাবারগুলো মেইনলি হচ্ছে আব্দুর রহমান প্রথম রাতেই কিন্তু তোমার লেখকের জন্য পাকাইছিলেন, এবং এই খাবারগুলো দেখে লেখক কি হয়ে গেছিলেন? লেখক বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে এত খাবার কেমনে খাবো আমি, তাই তো? আচ্ছা, এরপরের ঘটনা কি? এরপরে দেখা গেছে যে খাবারের প্রতি ভালোবাসা, অর্থাৎ খাওয়ানোর প্রতি ভালোবাসা। আফগানদের মধ্যে একটা রেওয়াজ আছে, আফগানরা খাওয়াইতে পছন্দ করে। আফগানরা খাওয়াইতে পছন্দ করে, যে যত বেশি খায় আফগানরা তাকে তত বেশি পছন্দ করে। আর আমাদের দেশে কি হয়, যে যত বেশি খায় ওরে কয় খাদক, বেশি খায়। খাদক দেখা ওরে দাওয়াত দেয় না, ওরে ডাকে না, কারণ ও একাই তিনজনে খাবার খায় ফেলাইব। কিন্তু আফগানরা এরকম না, আফগানরা কি করে, আফগানরা হচ্ছে যে যত বেশি খায় ওরে বেশি ভালোবাসে, ওরে বেশি মহব্বত করে, তাই তো? আচ্ছা, সো যখন কবি এতগুলো খাবার দেখছেন, কোরমা কোফতা, তারপরে হচ্ছে মোরগের রোস্ট, দেন হচ্ছে আরও যা যা আছে আর কি, সো ফালুদা মালুদা, এই এত কিছু খাবার দেখা কবি তো এত খাইতে পারবে না, কবি তো বাঙালি, তাই না? এত খাইতে পারবে না। সো কবি কি করছে, কবি অল্প অল্প খাইছে, অল্প খেয়ে সে উঠে যেতে নিছে। যখন সে কবি উঠে যেতে নিছে অল্প খেয়ে, তখন আব্দুর রহমান চিন্তা করছে যে কবি তো বা লেখক তো এত কম খাইলো কেন? তার মানে কি? তার মানে হচ্ছে আমার খাবারটা রান্না করা কি হয় নাই, ভালো হয় নাই, খাবার রান্নাটা ভালো হয় নাই, এটা আব্দুর রহমান চিন্তা করছে। নিশ্চয়ই ভালো খাবার হয়নি, ঠিক আছে? কিন্তু কবি তো বোঝে, মানে আব্দুর রহমান তো বোঝে নাই যে তার এতগুলো খাবার সামর্থ্য নাই, এত খাইতে পারবে না সে, তাই তো? আচ্ছা, সো এইখানে হচ্ছে মেনলি আফগানদের একটা রেওয়াজ আসছে যে তারা খাওয়াইতে পছন্দ করে। এখানে বলা হয়েছে যে যত অতিথি যত বেশি খাবে তত খুশি হবে। কে খুশি হবে? অতিথি খুশি হবে না, যে দাওয়াত করছে সে খুশি হবে। দ্যাট মিনস যদি এই জায়গায় তোমার কবি যদি বেশি খাইতো তো আব্দুর রহমান বেশি খুশি হইতো। কবি কম খাইছে দেখে আব্দুর রহমান চিন্তা করতেছে যে কম খাইছে কেন, কারণ মনে হয় যে আমার রান্নাটাকে ভালো হয় নাই, ঠিক আছে? এই জন্য আফগানরা খাওয়াইতে পছন্দ করে। যে যত বেশি আফগানে যদি যাও কেউ ধুমায় খাইবা, দেখবা যে তোমার আরও খাওয়াইবো, ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি এই অংশটা গেল। পরের অংশে আসো। এরপরে মূলত প্রাসঙ্গিক একটা আলোচনা, সেটা হচ্ছে যে এরপরে তোমার কবি তোমার কি বলে কাবুলের কি বলে এটাকে পরিবেশ বা ইনভায়রনমেন্ট, এইটা নিয়ে আলোচনা করছেন যে কাবুলের পরিবেশটা কীরকম। কাবুলে সবচেয়ে বেশি পানির কষ্ট হয়, কাবুলে কি হয়, সবচেয়ে বেশি পানির কষ্ট হয়, ঠিক আছে? এবং এইটা একটা জিনিস তোমার আব্দুর রহমান মনে করছে যে যেহেতু হচ্ছে কাবুলের হাওয়াটা এমন যে ক্ষুধা নষ্ট করে দেয়, কাবুলের যে হাওয়া বাতাস এগুলো এমন যে ক্ষুধা নষ্ট করে দেয়, এই জন্য মনে হয় যে লেখক কি করছে, অল্প খাইছে, বেশি খাইতে পারে নাই, এটা আব্দুর রহমান ফিল করে বসে আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো এইটা হলো কাবুলের ইনভায়রনমেন্ট, আবহাওয়ার কথা চলে গেল। এরপরে আসো যে আব্দুর রহমান তারপরে কবিকে তোমার তার গ্রামের কথা বলছেন, তার গ্রামের যে আলোচনা, গ্রামটা দেখতে কেমন হয় সেটা নিয়ে ডিসকাশন করছেন। এইটা হচ্ছে এই গল্পের সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে ইম্পর্টেন্ট একটা অংশ। আচ্ছা, সো আব্দুর রহমান তার গ্রামের নাম বলছেন যে পানশির। পানশির হচ্ছে আফগানিস্তানের একটা প্রদেশ, উত্তর প্রদেশের নাম হচ্ছে পানশির। সো পানশির এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার যে বৈশিষ্ট্য এইটা মূলত এখানে ফুটে উঠাইছে। সো পানশির এমন একটা জায়গা যেখানে বিশুদ্ধ বাতাস আছে, তারপরে হচ্ছে প্রচুর বরফ জন্মায়, প্রচুর বরফ পড়ে পানশিরে, তারপরে সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে ভরপুর। আরেকটা হচ্ছে যে খুব স্বাস্থ্যকর পরিবেশ, পানশির শহরটা অঞ্চলটা খুবই স্বাস্থ্যকর, ওখানে কোনো ধরনের ধুলাবালি নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কোলাহল মুক্ত, নিঃশব্দ, খুবই শান্তিময় একটা জায়গা হচ্ছে পানশির। এটা আব্দুর রহমান বলছে তার গ্রাম সম্পর্কে। এবং সেখানে গেলে কেউ যদি সেখানে যায় তাহলে তার নাকি ক্ষুধা বাইরে যায়, খুব ইন্টারেস্টিং জিনিস। পানশি যদি কেউ যায় তাহলে কি হয়, তার ক্ষুধা নাকি বেড়ে যায়। আর যখন ক্ষুধা বাড়া মানে কি, বেশি খাবা, তো বেশি খাওয়া মানে হচ্ছে যখন একজনের ক্ষুধা বেড়ে যায় সে নাকি আস্ত দুম্বা খায় ফেলায়। চিন্তা করা যায়, ভাবা যায়, আস্ত দুম্বা, একটা একটা তো মুরগি খাওয়া যায় না, সেখানে আস্ত দুম্বা কেমনে খায়? তাইলে পানশিরে যে সকল লোক ঘুরতে যায় এদের নাকি ক্ষুধা বাইরে যায়, আর যখন ক্ষুধা বেশি বাড়ে তারা কি করে, আস্ত দুম্বা একটা খায় ফেলায় রাক্ষসের মতো, তাই তো? সো যারা পানশির যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই পানশির যাইবা, গিয়া আস্ত দুম্বা যদি না খাইতে পারো তাইলে কিন্তু মান সম্মান শেষ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো এরপরে এটা হলো মূলত পানশির যে মানে প্রদেশটা বা অঞ্চলটা, সে অঞ্চলের বিস্তারিত কিছু আলোচনা।
ঠিক আছে, বৈশিষ্ট্য। এরপরে আসো এরপরের অংশে পানশিরের শীতের যে একটা ইনভায়রনমেন্ট, শীতের মধ্যে যে একটা প্রকৃতির একটা মনোরম একটা পরিবেশ, সেইটা নিয়ে মূলত হচ্ছে আব্দুর রহমান কবিকে বলছেন। কি বলছেন? কবিকে আব্দুর রহমান বলছেন যে শীতে পানশিরে দেখা যায় যে বরফ কখনো কখনো কি হয়, বরফ তুলোর মতো পড়তে থাকে। বরফ কি হয়, তুলোর মতো উপর থেকে পড়তে থাকে, তাই তো? যেমন তুলা ওড়ে না, তুলা যেভাবে ওড়ে সেমভাবে বরফগুলা পড়তে থাকে। তারপরে বলছে যে কখনো কখনো তোমার বরফ ঝড়ের মতো করে পড়ে, ঝড়ের মতো করে চলতে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে আকাশ পাতাল সব কিছু বরফে ঢেকে গেছে, মানে এত পরিমাণে বরফ পড়ছে যে ঘর বাড়ি গাছপালা সব ঢেকে গেছে বরফ দিয়ে। আবার কি বলছে, আবার বলছে যে শীতকালে পানশিরে তোমার বরফে ঢাকা প্রকৃতির, তো বললোই মাত্র আকাশ পাতাল বরফে ঢেকে যায়। এরপরে বলছে যে নিঃশব্দ পরিবেশ, কোনো শব্দ নাই, গাড়ির সাউন্ড নাই, মেশিনারির সাউন্ড নাই, কলকারখানার সাউন্ড নাই, কোনো শব্দ নাই, নিঃশব্দ একটা পরিবেশ হচ্ছে পানশির তৈরি হয় শীতকালে। আর কি, আর হচ্ছে জানালার পাশে যখন বসে বসে বরফ পড়তেছে এরকম একটা এনভায়রনমেন্ট তোমার ফিল হয় দেখো, তখন কিন্তু আসলে খুব বেশি মজা লাগে, তাই না? সো এইটা হচ্ছে মূলত শীতকালে পানশিরের আলোচনা, যেটা কিনা আব্দুর রহমান লেখককে শোনাইছেন। সো এই আলোচনাগুলো শোনার পর লেখকের খুব ভালো লাগছে, আর লেখক বলছে যে আমি শীতকালে অবশ্যই পানশিরে যাব। লেখক কি বলছে, যে শীতকালে অবশ্যই আমি কি যাব, পানশিরে যাব। সো এই কথা শোনার পর আব্দুর রহমান তো তুমুল খুশি যে লেখক পানশিরে যাইতে চাইছে, তুমুল খুশি। একটু পরেই লেখক মজার ছলে একটা কথা বলছে। কি বলছে, বলছে যে এটা তো তোমার জন্য নয়, যদি তুমি সারাদিন জানলার পাশে বসে থাকো তাহলে আমার জন্য রান্নাটা করবে কে? দ্যাট মিনস এইখানে মূলত একটা কবি হাস্যরসাত্মক একটা কথা বলছেন, এবং হেসে হেসেই কিন্তু বলছেন যে তুমি যে বলতেছো যে পান ছিঁড়ে গেলে জানলার সামনে বসে থাকলে আর উঠতে মন চাবে না, বাতাস কি বলে তোমার বাতাসের মতো করে তুলার মতো করে তোমার বরফগুলা পড়তেছে, সেইগুলা এত সুন্দর মনোরম পরিবেশ তুমি জানলার পাশে বসে অনুভব মানে কি বলে এটাকে ফিল করতে পারবা। সো এত কিছু তুমি যদি এত ভালো জিনিস তুমি দেখো বসে বসে, তাইলে তোমার রান্না করার সময়টা কই, তুমি রান্না করবা কখন? তুমি তো এই এনভায়রনমেন্ট ছেড়ে কিন্তু উঠবাই না, তাই না? এটা হচ্ছে কবি এই লাইনের মধ্যে বুঝাইছেন, এবং এই হাস্য রসপূর্ণ এই উক্তির মাধ্যমেই মূলত প্রবাস বন্ধুর যেই গল্প এটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমরা মূলত হচ্ছে গল্পগুলো দেখলাম, গল্পের মধ্যে ইম্পর্টেন্ট পার্টগুলো দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে যে এই গল্পের ভিতরে, এই গল্প থেকে আমাদের কোন কোন তথ্যগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো এই গল্পে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তথ্যের মধ্যে একটা আছে, এখানে আমরা একটু লিস্ট করে দিচ্ছি, এই তথ্যগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। যেমন একটা তথ্য হচ্ছে যে বিশাল বপুল, বপুল শব্দের অর্থ হচ্ছে দেহ, মানে বিশাল দেহের আব্দুর রহমান, তার মানে ইয়াটা কেমন, বৈশিষ্ট্য কেমন, সরল, অতিথিপরায়ণ এবং দেশপ্রেমিক, এবং স্বদেশের খাবার খাবার এবং প্রকৃতির পরিবেশকে লেখকের কাছে তুলে ধরছে। ওই যে পানশির কেমন দেখা যায়, কাবুল কেমন হয়, কি কি খাবার খায়, সো সব কিছু কিন্তু আব্দুর রহমানই লেখককে তুলে ধরছিলেন। এরপরে বলছে যে লেখক বাসা পেয়েছিলেন কোথায়, কাবুল থেকে প্রায় 2.5 মাইল দূরে, যার নাম হচ্ছে খাজা মোল্লা গ্রাম। এগুলো মুখস্থ করে নিবা। অধ্যক্ষের নাম কি ছিল, জিরার নাম ছিল অধ্যক্ষের, যার বাসা হচ্ছে ফরাসি, দ্যাট মিনস হচ্ছে এই জিরার সাহেব যিনি তার বাড়ি হচ্ছে ফ্রান্সে, তাই না? আচ্ছা, এরপরে আসো জিরার সাহেবের কাজের লোক, অর্থাৎ মানে জিরার সাহেব অনেক কাজ করে, সেও খুব কাজের লোক। কি কাজ করে সে কাজ করে হচ্ছে বিভিন্ন মন্ত্রীদের দপ্তরে যায়, গিয়া ঝগড়া ঝাঁটি তোমার হচ্ছে বিচার সালিশ এইগুলা করে তার দিনগুলো পার হয়ে যায়, ঠিক আছে? এইটাই কিন্তু তার কাজ। এরপরে বলছে আব্দুর রহমান হর ফন মৌলা অর্থাৎ সকল কাজের কাজী। হর ফন মৌলা এর অর্থ হচ্ছে সকল কাজের কাজী, দ্যাট মিনস একজন লোক সব কাজ করে, এমন কোনো কাজ দেশে করতে পারে না, একে বলে হর ফন মৌলা, ঠিক আছে? সকল কাজের কাজী। ওকে, এরপরে আসো যে কাবুল শহরে লেখক 2টা নর দানব দেখছেন, তার মধ্যে একটা হচ্ছে কে, আব্দুর রহমান। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে আব্দুর রহমানকে লেখক তুলনা করেছেন ভীম সেনের সাথে, আমরা কিন্তু আগে এটা পড়ে ফেলছি। তারপরে হচ্ছে আব্দুর রহমানের উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি, মুখস্থ রাখবো আব্দুর রহমানের উচ্চতা কত, 6 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে? আর কি ইনফরমেশন লাগবে আমাদের এখান থেকে লাগবে আব্দুর রহমানের আঙুলগুলো 2 কাঁধি বর্তমান কলার মতো, এবং 2 পা বা 2 যে পাটা আছে 2 পা হচ্ছে মেনলি ডিঙি নৌকার সাইজ, তার হাতগুলা 2 কাঁধি কলা, মানে হচ্ছে চিন্তা করো কলার কাঁধি, তোমরা তো দেখছো গাছে যখন কলাগুলো ধরে না, মানে আমরা বলি কাইন, এক কাইন কলা, সো এক একটা কাইন কলার মতো নাকি তার আঙুলগুলা, ঠিক আছে? তা চিন্তা করো একটা থাবুর খাইলে
মানে একদম কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না এরকম অবস্থা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আব্দুর রহমানের পরনে দিলওয়ার কুর্তা, কুর্তা, এই কুর্তা না কিন্তু কুর্তা, হ্যাঁ, দিলওয়ার কুর্তা ওয়ালকিট এইগুলো থাকে। মেনলি দিলওয়ার কুর্তা ওয়ালকিট এইগুলো হচ্ছে আফগান সংস্কৃতির পোশাকের একটা রূপ, হ্যাঁ, যে পোশাকগুলো তারা পরে এইগুলাকে এই নামে অবহিত করা হয়। এরপর আসে বরফ আসে, কোত্থেকে বরফ আসে? পালমানের পাহাড় থেকে। মেনলি শীতকালে বরফগুলো পালমানের পাহাড় থেকে তোমার নিয়ে আসা হয়। এরপরে আসো লেখক কি করতেন না, মিষ্টি পছন্দ করতেন না। একটা গুড ইনফরমেশন, পানশির উপর আফগানিস্তান অবস্থিত। পানশির হচ্ছে উত্তর আফগানিস্তান, মানে আফগানিস্তানের উত্তর প্রদেশ হচ্ছে মেনলি পানশির, ঠিক আছে। এরপরে আসো, এক রত্তি ধুলোও নেই বালু নেই পানশিরের হাওয়ায়। দ্যাট মিনস পানশিরের যে বাতাসটা, এই বাতাসটা হচ্ছে খুবই স্বচ্ছ বাতাস। ওই বাতাসের মধ্যে কোনো কি নাই, ধুলা নাই, মানে আমাদের দেশের মধ্যে যেরকম ধুলাবালিতে ভরা বাতাসের মধ্যে, সো পানশিরে এমন না। পানশিরের বাতাসটা খুব সুস্বাদু বাতাস, তাই না, মানে খাওয়া যায় না কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কার বাতাস। এরপরে আসো, তনবি অর্থ হচ্ছে তিরস্কার, ওরভোয়া ফরাসি, এর বাংলা হচ্ছে তোমার আবার দেখা হবে। আর রুজু না রুজ শব্দের অর্থ হচ্ছে তোমার গাল রাঙানোর প্রসাধনী। দ্যাট মিনস হচ্ছে যে মেকআপ বক্স, গাল টাল এই করে না, রাঙাই না সুন্দর করে কালারফুল ইয়া করে মেকআপ বক্স, ঠিক আছে, এটা হচ্ছে রুজ। আচ্ছা, এরপরে চলো আমরা দেখবো হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে কোনটা কোনটা আসতে পারে। একটা আসতে পারে এরকম যে লেখক হয়েছিলেন, কেন হয়েছিলেন, এর কারণ কি? ওই যে সে অনেক রান্না বান্না করছিলেন দেখে হয়ে গেছে একটা। আর একটা হচ্ছে যে বলছে যে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, লেখক এই কথাটা আসলে কেন বলছেন, এটা একটা অনুধাবন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আব্দুর রহমানকে সকল কাজের কাজই বলা হয় কেন, তাই না, এটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাগুলো আমি এখানে দিচ্ছি না, তোমরা গাইডের মধ্যে পাবা, কিন্তু কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেইগুলো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অনুধাবন। এরপরে আসো, কার গোয়াল কে ধোয়, লেখক এই মন্তব্য করার কারণটা আসলে কি। তারপরে বলে, তবে তার নয়নে ভাবের খেলা গোপনে দেখেছি, কার, এটা হচ্ছে বুঝিয়ে লেখক। তারপরে শীতকালটা আমি পান শীতেই কাটাবো, এটা কবি বলছিলেন, কেন বলছিলেন, বুঝিয়ে লেখো। এরপরে আসো, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি, এই যে আব্দুর রহমান যুক্তি বলছেন যে আমার রান্না মনে হুজুরের পছন্দ হয়নি, এটা কারণ কি সেটাও কি করতে হবে, তোমাকে বুঝিয়ে লিখতে হবে। এরপরে আসো, কাবুলের হাওয়াতে, কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশ বাতিল হলকা, এইটা হচ্ছে কবি বলছিলেন, এর কারণটা কি। তারপরে প্রশ্ন হচ্ছে, রাত দুটোয় খাবার জুটলেও জুটতে পারে, কবি এই কথাটা কেন বলছিলেন, যে রাত দুটো খাবার জুটলে জুটতে পারে, ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে হবে। আর লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছিল নাকি, আস্তাগফিরুল্লাহ, নর কেন হবে, নবদানব বলা হয়েছিল কেন, আব্দুর রহমানকে নবদানব কেন বলা হয়েছিল। সো এইগুলাই হইলো তোমার এই গল্প থেকে অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আশা করি যে তোমাদের এই ক্লাসটা খুব বেশি পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করবা ক্লাসটা কেমন লাগছে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও একটা গদ্য পদ্য নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ক্লাসে আমরা কোন গদ্য নিয়ে ডিসকাশন করতে পারি সেরকম সেই গদ্যটার নাম বা পদ্যর নাম তুমি কমেন্ট বক্সে দিয়ে দাও। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমার কমেন্ট বক্স চেক করে আমরা সেই গদ্য বা পদ্য নিয়ে পরবর্তী ক্লাস রেডি করব। সো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।